তো ভবা কাকার সেন্টেনারি, সলিল কাকুর সেন্টেনারি, বাবার দবিগা জমিনে, সব কিছু মিলিয়ে একটা আশ্চর্য যোগাযোগ। আমার বাবা বিমল রয় বম্বেতে 1951-এ এসেছিলেন, সঙ্গে নবেন্দু ঘোষ, ঋষি মুখার্জি, হ্যাঁ, আরও দুজন। এসে বাবা ভাবেননি যে এখানে থেকে যাবেন, কিন্তু আসার পর উনি এসেছিলেন, অশোক কুমার নেমন্তন্ন করেছিলেন মা ছবি বানানোর জন্য। তারপর উনি আবার অফার পেলেন হিতেন চৌধুরীর কাছ থেকে, বিরাজ বহুর, আর আরেকজনের কাছ থেকে বাপ বেটি। এই ছবিগুলো করতে করতে ওর বোধহয় ভালো লাগলো এখানে থাকার। সেই সময় উনি ঠিক করলেন যে নিজের প্রোডাকশন আরম্ভ করবেন, কিন্তু কি গল্প নেবেন সেটা নিয়ে গবেষণা হচ্ছে। তখন ঋষি কাকু হঠাৎ বললেন যে আমার এক বন্ধু আছে কলকাতায়, একটা গল্প লিখেছে, আপনি কি শুনবেন? তো বাবা বললেন হ্যাঁ, কারণ হি ওয়াজ অলওয়েজ রিসেপটিভ টু। তো খুব ভালো লেগেছে গল্পটা, অ্যান্ড দ্যাটস হাউ দবিগা জমিন কেম অ্যাবাউট। মানে সলিল কাকু আসলেন বম্বেতে বাবার নেমন্তন্নয়, আর উনি খালি বললেন যে আমার একটা কন্ডিশন আছে, আপনি মিউজিকও দেবেন। এইভাবে আরম্ভ হলো সলিল কাকুর ক্যারিয়ার, মিউজিক্যাল ক্যারিয়ার। বাবাই ছবিতে, বাবা এটা খুব, আমি বলবো যে খুব আশ্চর্য ব্যাপার আমার বাবার, যে এরকম জেনারসিটি, মানে প্রত্যেক ডাইরেক্টর, মানে প্রত্যেক অ্যাসিস্ট্যান্টকে উনি নিজের প্রোডাকশনে ডাইরেকশনের চান্স দিয়েছিলেন। আর কাউকে আমি চিনি না, কোনো ডাইরেক্টরকে আমি কোনো দিন দেখিনি, রাজ কাপুর বলুন, মেহবুব খান, একটা অ্যাসিস্ট্যান্ট ছবি বানায়নি। আর ফরগেট ওরা প্রডিউস করেছে, বাবা প্রডিউস করেছে অরবিন্দ সেন, অসিত সেন, আর মণি ভট্টাচার্য, হেমেন গুপ্তা, কাবুলিওয়ালার জন্য। এইভাবে সলিল কাকুর ক্যারিয়ারও, মানে মধুমতি ছবিটা এমন হিট করেছিল, আর এমন উনি আশ্চর্য মিউজিক দিয়েছিলেন, মানে 9টা গান একটা ছবিতে কখনো যে হতে পারে, আর তার মধ্যে মিস্ট্রি, সব কিছু কি বলবো, সব একটা সাংঘাতিক একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকও এমন হন্টিং। হ্যাঁ, অবভিয়াসলি বেস্ট মিউজিক তো পেয়েছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, কিন্তু আমার মনে হয় যে ওটা সলিল কাকুর পিনেকল ছিল। এরকম ট্র্যাক, মানে ওর ট্র্যাক রেকর্ডে বোধহয় মধুমতিটা আমার পার্সোনালি মনে হয় যে ওয়াজ হিজ বেস্ট মিউজিক দিয়েছিলেন। আবার পারাকে খুব ভালো মিউজিক দিয়েছিলেন, ও সাজনা একটা ভীষণ ভালো গান, সবাই এখনও মনে রাখে। কিন্তু মধুমতির মতো যে সুহানা সফর প্রত্যেকজন পিকনিকে গাইবে, হ্যাঁ, দিল তরফ তরফ হ্যাজ বিন অ্যাপ্রোপ্রিয়েটেড বাই শিলং অর্কেস্ট্রা, সেটা এমনভাবে করেছে, মানে that music has spread all over the world also because Sholil Kaku used অনেক বাইরের মিউজিক, যেমন মোজার্টের ফরেন, ওর সাংঘাতিক জ্ঞান ছিল, মানে ফোক মিউজিক এখানকার, ওয়েস্টার্ন মিউজিক, এরম ব্লেন্ড বোধহয় পরে আর ডি বর্মন কিছুটা করেছে। আমার তো দারুণ লাগছে, কারণ বাবা এখানে ক্যারিয়ার নিউ থিয়েটার্সে আরম্ভ করেছিলেন, আর সলিল কাকুর সঙ্গে তো পুরো ব্যাপারটা একটা এমনভাবে একটা সাংঘাতিক ইউনিয়ন হয়ে গেছে যে ছবিটা রিস্টোর হলো ঠিক এই সময়। হ্যাঁ, দবিগা জমিন, হ্যাঁ, যোগাযোগটা দেখুন আপনি, ভেনিসে ওইটার প্রিমিয়ার হলো। হ্যাঁ, আর শিবেন্দ্র সিঙ্গার দুর্গাপুরের পুরোটা ব্যবস্থা করেছে ইন টার্মস অফ রেস্টোরেশন। ও ইনসিস্ট করেছে যে কলকাতায় এবার হবে, করো। ক্রাইটেরিয়ান কালেকশন যারা ছবি ফাইন্যান্স করেছে তাদের খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু শিবেন্দ্র বলল খুব ইম্পর্টেন্ট এখানে করা। হ্যাঁ, তো এটা হলো। তারপরে আবার সলিল কাকুর সেন্টেনারি, তো যোগাযোগটা দেখুন, সাংঘাতিক একটা ব্যাপার না। বাবা কাকা একটা আশ্চর্য লোক ছিলেন, খ্যাপাটে। আমাদের বাড়িতে এসে উনি 2 মাস ছিলেন, হ্যাঁ, যুক্তিতত্ত্বের গল্পর স্ক্রিপ্ট লেখার জন্য। তখনই আমার পরিচয়, ছোটবেলায় আমি দেখিনি ওকে, তবে শুনেছিলাম যে মধুমতি উনি গল্প দিয়েছিলেন। গল্প দেওয়ার পর নাকি উনি অসুস্থ হয়ে উনি চলে যান, তো স্ক্রিপ্টের মধ্যে ছিলেন না। তো আমি একটা ছবি বানিয়েছি বাবার ওপর,
তার জন্য আমি সুরমা ঘটককে আমি ইন্টারভিউ করেছিলাম। তো আমাকে বলেছে, আমি জিজ্ঞেস করলাম যে এরকম একটা জাতিস্বর বলে না, রিইনকার্নেশনের আশ্চর্য একটা টপিকের ওপর কি করে উনি গল্প লিখলেন? উনি তো অন্যরকম মানে সিনেমা করেন, একেবারে এটা একেবারে আলাদা। না, উনি তো বিশ্বাস করতেন রিইনকার্নেশনে। বললাম আচ্ছা, কিন্তু একটা জিনিস উনি শেষটা এইভাবে, আমি জানি না কি ডাকতেন, ঋত্বিক বলেন, একটা করেছিলেন উনি, শেষটা বদলে দিয়েছিলেন। বললাম তাই? ওখানে গল্পেতে কি ছিল শেষে? বললো ওরা দুই হাঁস হয়ে জন্ম নেয়, হ্যাঁ, পেছনে ওখানে একটা ঝিল ছিল পেছনে, তার মধ্যে ওরা ওখানে থাকে।